বের হয়ে যাও আমার ঘর থেকে। তোমার মতন ঘরের মেয়ের এমন ঘর আসলেই যোগ্য নয়। এমন চাকচিক্য তোমার জন্য নয়। ঘরটা তোমার একার, আমার না। আমি তো গড়ে তুলেছি, তাই না? মুখ বেঁকিয়ে বললাম, উদ্ধার করেছো। আমার টাকা ছাড়া কি এসব কিছু সম্ভব হতো? নিরুপমা উত্তর দিল না। দেবেই বা কি করে? বাবা জোর করে বিয়ে করিয়ে দিয়েছিল এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েকে। না আছে গ্ল্যামার, না আছে ফিগার, মেনটেনও করে না। বাচ্চারা হবার পর নিজেকে বানিয়েছে একটা বস্তা। যত দামি শাড়ি বা জামা দাও না কেন, একটুও ভালো লাগে না। কোথাও নিতেও লজ্জা লাগে, আবার না নিলেও ঘ্যান ঘ্যান করে। বাচ্চা দুটো অবধি ওর সাথে কমফর্ট ফিল করে না। আমিও ওয়াশরুম চলে গেলাম। অফিস থেকে ফিরেছি সবে। আজও সে পার্টিতে যাবার সময় একটা ভারী কাজের দামি এক জামা পরে যায়। কি বিদঘুটে লাগে। ভারী শরীর, মোটা পেট, মাথায় চুল নেই একটুও। গান চললে পেট দুলিয়ে নাচতে শুরু করে। কি বিশ্রী ব্যাপার। সবাই হাসছিল। ছেলে আদিত্য ও রিয়া বের হয়ে গেল লজ্জায়। নিয়ে আসায় কথা কাটাকাটি হয়, শেষে এটাই বললাম। আমার বয়স 45 পেরিয়ে গেল, তো সবাই এভারগ্রিন ডাকে। নতুন মেয়েগুলো কি আর চোখে তাকায় এখনো। আমি অবশ্য পাত্তা টাত্তা দিই না। ফিটনেসের খেয়াল রাখি, মার্জিত কাপড়ে, অলওয়েজ স্মার্ট। বাচ্চাগুলোও সেম, দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ে। দেখলেই বলে আমার বাচ্চা। কোথাও যেতে গেলে লেট, খেতে লেট, ঘুমোতে লেট, কোনো টাইম নেই। সারাক্ষণ ঘর মোছা ধোয়া এসবই আছে। এত দামি সব কিছু, সব পারফেক্ট, শুধু মানায় না ওকে এই ঘরের সাথে। ভাবলাম অন্যবারের মতো কয়েক ঘন্টা চুপ করে ঠিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য, আর রিয়াও আছে ওখানে সোফায় বসা। তো কোথায় যাচ্ছ? তুমি না বললে চলে যেতে? তোমাদের সাথে আমাকে তো মানাচ্ছে না। এই পরিপাটি ঘরের সাথে আমায় যায় না, তাই চলে যাচ্ছি। কি ফালতু বকছো বলো তো? যাও, চাটা করো, মাথাটা ধরেছে। তোমার সাথে এই বয়সে এসব ন্যাকামি ট্যাকামি যায় না। যাও, রুমে যাও। না সঞ্জয়, আমি ন্যাকামি করছি না। আমি সত্যিই যাচ্ছি তোমাদের পারফেক্ট দুনিয়া ছেড়ে। তোমরা যেদিন বুঝবে তোমাদের পারফেক্ট বানাতে গিয়ে আমি যে বেমানান হয়ে গেলাম, সেদিনই ইচ্ছে হলে ফিরবো। আমি যাচ্ছি। এই বলে বের হয়ে গেল নিরুপমা। কোথায় আর যাবে? বাপের বাড়ি গিয়েই উঠবে। 2 দিন না যেতেই নিজেই ফোন করে আসবে। রান্নাঘরে গিয়ে সেলফ থেকে জিনিসপত্র নিয়ে চা বানালাম। অনেক টাকা খরচা হয়েছে এই রান্নাঘরটা সাজাতে। ক্যাবিনেট সব দেখলেই একটা পারফেক্ট ফিল আসে। রাতে সবার খাবার আছে, তাই শোবার মতো শুয়ে পড়লাম। সকালে অ্যালার্মের সাথে উঠে গেলাম। ওয়াশরুমে যেতেই বাজে একটা গন্ধ নাকে লাগলো। কালকের কাপড় সব রয়ে গিয়েছে এদিক ওদিক, বের করে ঝুড়িতে রাখলাম। কাজের মেয়ে আসবে, সে ধুয়ে দেবে। কিছুক্ষণ ব্যায়াম করে পেপার এলো, বেল দিল। খুলতে গিয়েই হোঁচট খেয়ে পড়লাম। কালকের জুতো সব। পেপার নিয়ে সব জুতোগুলো র্যাকে রাখলাম। পেপার পড়তে পড়তে আগে চা খাওয়া আর পরে নাস্তা করা অভ্যাস। নিরুপমা দুটো একসাথেই দিত, কত বকা দি, তাও হয় না। আজ আর রান্নাঘরে কোনো আওয়াজ নেই। গিয়ে দেখি রান্নাঘর খালি। কালকে চায়ের কাপ সব রয়ে গিয়েছে। এখন মনে পড়ল ও তো কাল চলে গিয়েছিল, ফেরেনি। হঠাৎ রাগ লাগলো। কিসের এত দেমাগ দেখাচ্ছে ও? কিছু আছে কি দেখানোর মতো? এটো কাপ রেখে অন্য কাপে চা বানালাম। চা খাবার পর খিদে লাগলো। রুটি সবজি খাই রোজ। আজ তো ও নেই, তাই খালি পেটেই অফিস যাব। ওখানেই খেয়ে নেব। যাওয়ার আগে মেয়ে রিয়াকে ডেকে বললাম, আমি অফিস যাচ্ছি। কাজের মেয়ে এলে দরজা খুলে দিও। আর রান্নাঘরের কাজ, কাপড় ধুয়ে নিও। রান্নাটাও করে যেতে বলবে, তোমাদের নাস্তাও। রিয়া খুব বিরক্ত হয়ে বলল, তা এসব আমাকে বলছো কেন? আমি কি করব? ঘুমোতে দাও। কে করবে তাহলে? তোমার মা তো ফেরেনি। ফোন দাও, নিয়ে আসো। আমি পারবো না এসব ফালতু কাজ করতে। নিরুপমার মোবাইলে রিং দিতেই সোফার পাশে বেজে উঠল মোবাইলটা। মোবাইল নেয়নি? ওর মোবাইল থেকেই ওর মায়ের ওখানে ফোন দিলাম। মা বলল, হ্যাঁ হ্যাঁ নিরু, বল মা। আজ এত সকালে জামাই অফিস গেল? এ সময় তো তুই ব্যস্ত থাকিস রোজ। মা, আমি সঞ্জয় বলছি। নিরু ওখানে যায়নি? কই না তো। কেন, কি হয়েছে? কোথায় ও? কেটে দিলাম। সকালের রাগটা এবার আরো বাড়লো। বের হয়ে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। অফিসে যেতে না যেতেই আদিত্যের ফোন। মা ফেরেনি, আজ আমার পরীক্ষা আছে, এখনই বের হব। নাস্তা পানি কিচ্ছু নেই, কিছু খুঁজে পাচ্ছি না। তুমি বড় হয়েছো তো, দেখো পাবে। রুনা আসলে ওকে বলো নাস্তা দিতে। আমি তো অফিসে মিটিংয়ে ঢুকলাম। তখন আবার রিয়ার ফোন। বাবা, রুনা তো ডিমের পোচ পুড়িয়ে ফেলেছে, কি খাবো? আর কি কাজ করবে, কি রান্না করবে জিজ্ঞেস করছে। আমি কি বলবো? খুব রাগ হচ্ছিল। নিরুপমা হলে জোরে একটা ঝাড়ি দিতাম, কিন্তু শান্ত হয়ে বললাম, ফ্রিজে গিয়ে আছে দেখো, যা খেতে চাও বলো, আমাকে ফোন দিও না, মিটিংয়ে আছি। তারপরও ফোন দিয়ে যাচ্ছে বারবার রিয়া।
অনেকক্ষণ পর ধরলাম। বাবা আর রুনা কি রান্না করবে ও বুঝতে পারছে না, চলে যাবে বলছে। ও চলে গেলে রান্না কে করবে? আমাকে কেন বলছো বলো তো? এখান থেকে আমি কি করব? কিছু শেখোনি কেন মায়ের কাছ থেকে? এত বড় মেয়ে। তুমি এভাবে বলছো কেন বাবা? আর তোমাকেই তো বলবো, মাকে তো তুমিই চলে যেতে বলেছো। ফোন রেখে দিল। বাচ্চাগুলোকে কখনো বকি না এভাবে, আজ দিলাম। মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ওদের, আমার কাছে মিল পায়, কিন্তু আজ। অফিস শেষে বাসায় এসে আবার হোঁচট খেলাম আদিত্যর জুতোয়। কি ছেলে রে বাবা, কি বাজে করে রেখেছে জুতোগুলো। সোফায় বসতেই ভেজা লাগলো গায়ে। সকালে আমার রেখে যাওয়া টাওয়াল ওখানেই রয়ে গেল। এই সামান্য ব্যাপার কারো চোখে পড়লো না? পেপারটাও এলোমেলো ভাবে কিছু টেবিলে, কিছু সোফায় পড়ে আছে। ওয়াশরুমে ঢুকতেই আরো একটু অবাক হয়ে গেলাম। কাজের মেয়েটা কাপড় ধুয়ে সাবান পানি রেখে দিয়েছে। এতদিন ওয়াশরুম যে ভেজা থাকে তাও কখনো খেয়াল করিনি। চা বানাতে গিয়ে দেখি কালকের গোছানো রান্নাঘর আজ পুরো এলোমেলো। জিনিসপত্র এদিক ওদিক, চুলার ওপর ভাত, তরকারি, ঝোল কিছুই পাওয়া যাচ্ছে না। রিয়াকে ডাক দিতেই ও বিরক্ত মুখে বলল, আজ সারাদিন অনেক কিছু করেছি, আর পারবো না। আমার আজ মাথাও ধোয়া হয়নি রুনার সাথে ঘুরতে ঘুরতে। আদিত্য বলল, মা তো আরো অনেক কিছু করে, কি আর করলি তুই? সবাই কেমন যেন চুপ হয়ে গেল। দুদিন যেতে না যেতেই ঘরটা কি বাজে দেখতে লাগছে। বিছানার চাদর টান টান থাকে না, সব কাপড় আয়রন করা ভাঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কাপড়, ওদিকে গামছা, এদিকে মগ, ওদিকে ময়লা লাগে। বারান্দায় ধোয়া কাপড় রয়েই যায়, তা ভাজে আর থাকে না। সবচেয়ে বেশি জঘন্য লাগতে শুরু করলো বাথরুম আর রান্নাঘর। কাজের মেয়েকে বলল, সে বলে একসাথে এত কাজ করতে পারবো না। কাপড় ধুয়ে, এঁটো ধুয়ে, ঘর মুছে, রান্না করে আর কি পারা যায়? আর রান্না তো খাওয়াই যাচ্ছে না, প্রতিদিন ঝোল দিয়ে মাছ রান্না। এদিকে নিরুপমার সব আত্মীয়ের বাড়িতে ফোন দিলাম, কোথাও নেই। এইবার টেনশন হতে শুরু করলো। নিরুপমাকে আসলেও বুঝতে শুরু করলাম। বাচ্চাদের সাথে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওদের মধ্যে ঝগড়াও হচ্ছে। এইটা নেই, খুঁজে পাচ্ছে না, ড্রেসগুলো ধোয়া হচ্ছে না, হলেও আয়রন নেই, নাস্তা নেই, ঘর পুরো এলোমেলো। অতটুকুতেই আমরা চলতে থাকি। সন্ধ্যার দিকে টিভি দেখছিলাম, তখন বেল বাজলো। ভাবলাম নিরুপমা এসেছে। মনে মনে ভাব নিলাম, পাত্তাই দেব না ওকে। দরজা খুলে দেখি আমার অফিসের কলিগ আজিজ ও তার বউ এসেছে। ওরা ঘরে ঢুকতেই আমি লজ্জায় পড়ে গেলাম। পুরো ড্রয়িং রুম এলোমেলো, চায়ের মগ, বই, পেপার, পড়ে থাকা ফুলদানি, সোফায় কুশন এলোমেলো, সবার জুতো, সব মিলিয়ে একেবারে হজবজ অবস্থা। আজিজের বউ রেশমি সব দিকে চোখ বুলিয়ে বলে, এই অবস্থা কেন, দিদি নেই? আমি ইতস্তত করে বললাম, ও বেড়াতে গিয়েছে, বসো না। তাই তো বলি, সুন্দর ঘরে এই অবস্থা কেন? আমি এসে লাইট দিতেই সারা ঘরের দামি দামি শোপিস আর কাঁচের সেন্টার টেবিল, টিভিতে এক গাদা ধুলো ভেসে উঠল। রেশমি একটু হাসলো, আজিজও। ওদের কোনো মতে চা কেক দিয়ে দিলাম। ভেবেছিলাম আজ আড্ডাটা হবে, দিদির হাতের বিরিয়ানি খেয়ে যাব, পরে হবে, আজ তাহলে যাই। আমিও মাথা নেড়ে সায় দিলাম। আর কি। ওরা যেতেই আমার ভীষণ রকম খারাপ লাগছে। সারা ঘর চোখ বুলালাম, চোখটা কোথাও সুন্দর বা গোছানো কিছুতেই পড়ছিল না। কি এলোমেলো, আর সবটা যেন নিষ্পৃহ লাগছিল। কি অদ্ভুত। এতদিন ঘরে ঢুকে মনে হতো বড় অফিসারের ঘর এমনই তো হয়, অফিসার এমনই হয়, পারফেক্ট থাকে। ঘরের সৌন্দর্যটা আলাদা ভাবিনি কখনো। ভেবেছি আমার মতন অফিসারের ঘর এমনই থাকে, এমনটাই দেখি সবার। কিন্তু এখন যে সাজানো ঘরের জন্য যে পরিশ্রমটা লাগে সেটা ফিল করছি। এটাকে দেওয়াল দিয়ে রুমে ভাগ করা, টুকরো করে রাখা জিনিসের ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আদিত্য রিয়াও এসে তখন চুপচাপ বসে রইল। রিয়া বলল, মা না থাকলে ঘরটা ভালো লাগে না, তাই না রে? থাকলে তখন ভাবি, না থাকলে এটা করব ওইটা করব, কিন্তু না থাকলে তখন যা করি ওটাও করতে ইচ্ছা করে না। পুরো ঘর কেমন যেন খালি খালি লাগছে, কিছুই না আসলে মা ছাড়া। বলতে বলতে কান্না করে দিল রিয়া। আদিত্য চোখের পানি লুকাচ্ছে, আমি চশমাটা ঝাপসা লাগছে, সাথে সাথে গলা আটকে আসছে। কিসের যেন বুকের মধ্যে একটা ভারী ভাব লাগছিল।
অত কিছুর জন্য ওকে বকাবকি করতাম, কথায় কথায় ছোট করতাম, বাচ্চাদের সাই দিতাম, কিন্তু ও তো নিঃশব্দে সব একাই করে এসেছে। আমার পারফেক্ট শরীর, কাপড় সব তো ও একাই করতো। সব কিছু পারফেক্ট ও করতো বলেই সারা রাত ঘুম হলো না, বারান্দায় বসেই রইলাম। আগে এখানে বসলে মন ভালো হতো, এখন বাজে লাগছে। গাছগুলো কেমন যেন মরে গেছে, সারা বারান্দায় কাপড়ের স্তূপ। যার যখন লাগছে বারান্দা থেকেই নিয়ে যাচ্ছে। এটা আগে কখনো কল্পনা করিনি যে এমনও হয়। পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আমার দূর সম্পর্কের এক দাদার ফোন এলো। কিরে, নিরুপমা আশ্রমে ভোগ খাচ্ছে কেন? আর আমাকে দেখে চিনতেই পারলো না কেন? কি হয়েছে? তোরা কোথায়? কি বললে? নীরুকে দেখেছো? কোন আশ্রমে? কোথায় দেখেছো? এখন বলো, আমি এখনই আসছি। আচ্ছা আচ্ছা, আমি লোকেশন সেন্ড করছি। আমার কথা শুনে আদিত্য আর রিয়া ঘুম থেকে উঠে চলে এলো। মাকে পাওয়া গেল, চলো এখনই গিয়ে নিয়ে আসি। সবার চোখে মুখে যেন দারুণ খুশির ঝিলিক। অফিসে ফোন করে বললাম আজ আসবো না, কিন্তু আজ যে ইম্পর্টেন্ট মিটিং স্যার, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আজকে আমার রয়েছে। গাড়ি নিয়ে ছুটলাম, 1 ঘন্টায় পেয়ে গেলাম নীরুকে। ইচ্ছে করছিল একবার গিয়ে জড়িয়ে ধরি ওকে। বাচ্চারা ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। সরি মা, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সারাক্ষণ কথা শোনাতাম, তোমাকে নিয়ে লজ্জা পেতাম, মাফ করে দাও মা। তুমি ছাড়া আমরা কিচ্ছু না, আমরা কোনো অসাধারণ কিছু না, আমাদের কোনো অস্তিত্ব নেই মা, কিচ্ছু নেই। যে ঠুনকো দুনিয়ায় তোমায় বেমানান বলি, আসলে তো আমরাই যোগ্য নয়। সবখানে যোগ্য করে তুলেছ তুমি, তাই করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ। ঘরে ফিরে চলো মা, তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না। আমি এতগুলো বছর দিলাম তোমাদের, আর তোমরা আমায় কিছুই দাওনি, তাও সব সময় অভিযোগ করে গেলে। আমার অভিযোগ ছিলই না। তোমাদেরকে যোগ্য বানাতে, তোমাদের পারফেক্ট বানাতে, তোমাদের ঘরকে পারফেক্ট বানাতে আমি নিজেকে টাইম দিইনি, কোনো যত্ন নিইনি। তাই তোমাদের সাথে আমি বেমানান। তোমাদের পারফেক্ট ঘর আমার সাথে যায় না, 5 দিনেই বুঝে গেলে। আর আমি যে এতগুলো বছর করে গেলাম তা চোখে পড়েনি? সবাই অপরাধীর মতো শুনছিলাম। আমি নিরুপমার পাশে বসে হাতটা ধরে বললাম, আমি এখন বুঝেছি নীরু, দেওয়ালে সেই নীল রঙের পেন্টিংটা কখনো আমার ঘর ছিল না, কাজ করা খাট বা সোফাটাও না, ক্যাবিনেট দেওয়া রান্নাঘরটা, দামি বিদেশি শোপিস কখনো আমার ঘর ছিল না। ওসব তো অফিসে থাকে, থাকে বিভিন্ন শোরুমে, তা তো আর ঘর হয় না। ঘর ছিল তোমাতে, আর তুমি ছিলে আমার ঘর। তোমার ছোঁয়াতেই ইটের দেওয়ালটা ভরে উঠেছিল। আমি বুঝেছি নিজেকে নীরু, ঘরেতে নারী হয়, আর নারীতেই ঘর। কলমে দোলনা বড়ুয়া তৃষা, কণ্ঠে মনিকা।